বাংলা উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম উপন্যাস পণ্ডিত মশাই তার প্রথম পরিচিতিটি আগের দিনে সকলের কাছে তুলে ধরা হয়েছে। এই প্রথম পরিচিতিটি এখনো পর্যন্ত শুনে না থাকলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই শুনে আসুন, কেননা প্রথম পরিচিতির সম্পর্কে কোনো ধারণা না থাকলে দ্বিতীয় পরিচিতির সম্পর্কেও কোনো মিল খুঁজে পাবেন না। তাহলে শুরু করছি আজকের দ্বিতীয় পরিচ্ছেদটি। তার আগে আমি সায়ন্তিকা, সকলকে স্বাগত তোমাদের চ্যানেল লবেন্স বাংলায়। সেদিন কুঞ্জ ভগিনীর কাছে বৃন্দাবনের সাংসারিক পরিচয় দিবার সময় অত্যুক্তি মাত্র করে নাই। সত্যই তাহাদের গৃহে লক্ষ্মী উথুলিয়া পড়িতেছিল, অথচ সেজন্য কাহারও অহংকার অভিমান কিছুই ছিল না। এ গ্রামে বিদ্যালয় ছিল না। বৃন্দাবন ছেলেবেলায় নিজের চেষ্টায় বাংলা লেখাপড়া শেখে এবং তখন হইতেই একটা পাঠশালা খুলিবার সংকল্প করে। কিন্তু তাহার পিতা গৌরদোষ বাকালোক ছিলেন। বৃন্দাবন একমাত্র সন্তান হইলেও এইসব অনাসৃষ্ট কার্যে পুত্রকে প্রশ্রয় দেয় নাই। তাহার মৃত্যুর পর সে নিজেদের চণ্ডীমণ্ডপে বিনা বেতনের একটা পাঠশালা খুলিয়া সংকল্প কার্যে পরিণত করে। পাড়ায় একজন অবসরপ্রাপ্ত প্রাচীন শিক্ষক ছিলেন। ইহাকে সে নিজের ইংরেজি শিক্ষার জন্য নিযুক্ত করে। তিনি রাত্রে পড়াইয়া যাইতেন, তাই কথাটা গোপনেই ছিল। গ্রামে কেউই জানিতে পারে নাই বেন্দা বৈষ্ণব ইংরেজি শিখাইয়াছিল। বছর 5 পূর্বে স্ত্রী বিয়োগের পর সে এই লেখাপড়া লইয়াই থাকিত। প্রায় সমস্ত রাত্রি পড়িত, সকালে গৃহকর্ম বিষয় আশয় দেখিত এবং দুপুরবেলা স্বপ্রতিষ্ঠিত পাঠশালায় কৃষক পুত্রদিগের অধ্যাপনা করিত। বিধবা জননী তাহাকে পুনরায় বিবাহের জন্য পীড়াপিড়ি করিলে সে তাহার শিশুপুত্রটিকে দেখাইয়া বলিত, যে জন্য বিয়ে করা তা আমাদের আছে, আর আবশ্যক নেই না। মা কান্নাকাটি করতেন, কিন্তু সে শুনিত না। এইসবই করিয়া বছর 2 কাটিল। তারপর হঠাৎ একদিন সে কুঞ্জ বৈষ্ণবের বাড়ির সম্মুখেই কুসুমকে দেখিল। কুসুম নদী হইতে স্নান করিয়া কলসক্ষে করে ফিরিতেছিল। সে তখন সবেমাত্র যৌবনে পা দিয়াছে। বৃন্দাবন মুখনেত্রে চাহিয়া রহিল। কুসুম গৃহে প্রবেশ করিলে সে ধীরে ধীরে চলিয়া গেল। এ গ্রামের সব বাড়ি সে চিনিত, সুতরাং এই কিশোরী যে কে তাহাও সে চিনিল। এক সন্তান হইলে মাতা পুত্রে যে সম্বোধন হয়, বৃন্দাবন জননীর মধ্যে সেই সম্বোধন ছিল। সে ঘরে ফিরিয়া মায়ের কাছে কুসুমের কথা অবাধে প্রকাশ করিল। মা বলিলেন, সে কি হয় বাবা, তাদের যে দোষ আছে। বৃন্দাবন জবাব দিল, তা হোক মা, তবু সে তোমার বউ। যখন বিয়ে দিয়েছিলে তখন সে কথা ভাবনি কেন? মা বলিলেন, সেসব কথা তোমার বাবা জানিতেন, তিনি যা বুঝেছিলেন করে গেছেন। বৃন্দাবন অভিমান ভরে কহিল, তবে তাই ভালো মা, আমি যেমন আছি তেমনই থাকি। আমার বিয়ের জন্য তুমি আর পীড়াপিড়ি করো না, বলিয়া সে অন্যত্র চলিয়া গেল। তখন হইতে 3 বৎসর অতিবাহিত হইয়াছে। ইহার মধ্যে বৃন্দাবনের জননী কুসুমকে ঘরে আনিবার জন্য অবিশ্রাম চেষ্টা করিয়াছেন, কিন্তু ফল হয় নাই। কুসুমকে কোনো মতেই সম্মত করান যায় নাই। কুসুমের এত দৃষ্ট আপত্তি দুটো বড় কারণ ছিল। প্রথম কারণ, সে তাহার নিরীহ অসমর্থক ও অল্পপুঁতি ভাইটিকে একা ফেলিয়া আর কোথাও গিয়া শান্তি পাইতে পারে না। দ্বিতীয় কারণ পূর্বেই বলিয়াছে, আর কোনরূপ সামাজিক ক্রিয়া না করিয়া সে যদি সহজে গিয়া স্বামীর ঘর করিতে পারিত, হয়তো এমন করিয়া তাহার সমস্ত দেহ মন দাদার অনুরোধ ও পীড়াপিড়ির বিরুদ্ধে বাকিয়া দাঁড়াইত না। কিন্তু ওই যে আবার কি সব করিতে হইবে। রকমারি বৈষ্ণবের তলাশিয়া দাঁড়াইবে তাহার মায়ের মিথ্যা কলঙ্কের কথা, তাহার নিজের বাল্যজীবনের বিস্তৃত ঘটনা, আরও কত কি ব্যাপারের উল্লেখ হইবে। চেঁচামেচি উঠিবে, পাড়ার লোক কৌতূহল হইয়া দেখিতে আসিবে তাহার সঙ্গিনীদের সকৌতুক দৃষ্টি। বেড়ার ফাঁক দিয়ে নিঃসংশয়ে উকিঝুঁকি মারিবে। শেষে ঘরে ফিরিয়া গিয়া সোজা ভাষায় হাসিতে হাসিতে বলিবে, হারিডমের মতো কুসুমেরও নিকা হইয়া গেল। ছিছি, এসব মনে করিলেও সে লজ্জায় কণ্টকিত হইয়া ওঠে। সেসব ভদ্রকন্যাদের সহিত সেও লেখাপড়া শিখিয়াছে, একই সঙ্গে একভাবেই সে এত বড় হইয়াছে। দরিদ্র হইলেও আচার ব্যবহারে তাহাদের অপেক্ষা সে যে ছোট, এ কথা সে মনে ঠাঁই দিতেও পারে না। কাল সন্ধ্যায় দাদার সহিত কুসুমের কলহ হইয়াছিল। রাগ করিয়া কাঠের সিন্দুকের চাবি সে দাদার পায়ের কাছে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া সরসে বলিয়াছিল, আর সে সংসারে কিছুতেই থাকিবে না। আজ প্রভাতে নদী হইতে স্নান করিয়া ফিরিয়া দেখিল ঘরে দাদা নেই, চলিয়া গিয়াছে। তাহার থামাটিও নাই। কুসুম মনে মনে একটু হাসিয়া বলিল, কাল বকুনি খেয়ে দাদা আজ ভোরে উঠিয়া পালাইয়াছে। কল্লকার তরুণটি সারিয়া লইবার জন্যই সে পলাইয়াছে। তাহা সত্য বটে, কিন্তু কুসুম যাহা অনুমান করিল তাহা নয়। সে তরুণটি আর একটা। খানিক পরে তা প্রকাশ পাইল।
কুসুমকে প্রত্যহ অতি প্রত্যুষে উঠিয়া গৃহকর্ম করিতে হয়। ঘর দুয়ারে গোময় দিয়া নিকাইয়া ক্ষুদ্র প্রাঙ্গটি পরিষ্কৃত পরিচ্ছন্ন করিয়া নদী হইতে স্নান করিয়া জল আনিয়া তবে দাদার জন্য রাঁধিয়া দিতে হইত। কুঞ্জ ভাত খাইয়া ফেরি করিতে বাহির হইয়া গেলে সে পূজা আগ্নিকে বসিত। যেদিন কুঞ্জ না খাইয়া যাইত সেদিন দ্বীপ্রহরের মধ্যেই ফিরিয়া আসিত। তাহার এখনো অনেক দেরি মনে করিয়া কুসুম ফুল তুলিতে লাগিল। উঠানের একধারে কয়েকটা ফুলের গাছ, গোটা কয়েকটা মল্লিকা ও জুঁইয়ের ঝাড় ছিল। ইহারাই তাহার নিত্য পুজোর ফুল যোগান দিত। ফুল তুলিয়া সমস্ত আয়োজন প্রস্তুত করিয়া লইয়া সবেমাত্র পূজায় বসিয়াছে এমন সময় সদরে কয়েকখানা গোজান আসিয়া থামিল এবং পরক্ষণে একটা পৌর নারী কপাট ঠেলিয়া ভেতরে আসিয়া দাঁড়াইলেন। ক্ষণকলের নিবৃত্ত উভয়ের দিকে চাহিয়া রইল। কুসুম ইহাকে আর কখনো দেখে নাই, কিন্তু নাকে তিলক, গলায় মালা দেখিয়া বুঝিল যেই হন স্বজাতি। তিনি কাছে আসিয়া হাসি মুখে বলিলেন, তুমি আমাকে চেনো না মা, তোমার দাদা চেনে। কুঞ্জনাথ কই? কুসুম জবাব দিল, তিনি আজ ভোরেই বাহিরে গেছেন, ফিরতে বোধ হয় দেরি হবে। আগন্তুক বিস্ময়ের স্বরে বলিল, দেরি হবে কি গো? কাল সে তার ভগিনীপতিকে আরও 4-5টি ছেলেকে, তারও আমাদের আপনার লোক সম্পর্কে ভাগ্নে হয়, সবাইকে খেতে বলে এলো। আমিও যে আজ সকালে বললুম বৃন্দাবন গরুর গাড়িটা ঠিক করে আনতে বলে দে, বাছা যাই, আমিও বৌমাকে একবার দেখে আশীর্বাদ করে আসি। কথা শুনিয়া কুসুম স্তম্ভিত হইয়া গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামালাইয়া মাথায় আঁচলটা আরও খানিকটা টানিয়া দিয়া তাড়াতাড়ি একটা প্রণাম করিয়া উঠিয়া গেল এবং ঘরের ভিতর হইতে আসলো আনিয়া পাতিয়া দিয়া চুপ করিয়া দাঁড়াইল। কুসুম বুঝিল ইনি শাশুড়ি। তিনি আসনে বসিয়া হাসিয়া বলিলেন, কাল খাওয়া দাওয়ার পর বৃন্দাবন তামাশা করে বললে আমি এমনি হতভাগা যে কুঞ্জদা বড় ভাইয়ের মতো হয়েও কোনোদিন ডেকে 1 ঘটি জল পর্যন্ত খেতে বললেন না। কদিন থেকে আমার ননদের ছেলেরাও সব এখানে আছে। কুঞ্জনাথ হাসতে হাসতে তাই সকলকে নেমন্তন্ন করে এলো, তারা সবাই এলো বলে। কুসুম ঘাড় হেট করিয়া রহিল। বৃন্দাবনের মা সাধারণ নিম্ন শ্রেণীর স্ত্রীলোকের মতো ছিল না, তার বুদ্ধি শুদ্ধি ছিল। কুসুমের ভাব দেখিয়া হঠাৎ তাহার সন্দেহ হইল কি যেন একটা গোলমাল ঘটিয়াছে। সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করিলেন, হা বৌমা, কুঞ্জনাথ কি তোমাকে কিছু বলে যায়নি? কুসুম ঘোমটার ভেতরে ঘাড় নাড়িয়া জানাইল না, কিন্তু ইহা তিনি বুঝিতে পারিলেন না, বরং মনে করিলেন সে বলিয়াই গিয়াছে। তাই সন্তুষ্ট হইয়া বলিলেন, তবু ভালো। তারপর কুঞ্জনাথকে উদ্দেশ্য করিয়া সস্নেহে বলিলেন, ভয় হইয়াছিল আমার পাগলা ছেলেটা বুঝি সব ভুলে বসে আছে, তবে বোধ করি সে কিছু কিনতে টিনতে গেছে, এক্ষুনি এসে পড়বে। ওই যে ওরাও সব হাজির। কুঞ্জদা বলিয়া বৃন্দাবন একটা হাঁক দিয়া উঠানে আসিয়া দাঁড়াইল, সঙ্গে তাহার আরও 3টি ছেলে, ইহারাই মামাতো ভাই। তাহার মা বলিলেন, কুঞ্জনাথ এইমাত্র কোথায় গেল? বৌমা, ঘরের ভেতরে একটা শতরঞ্চি পেতে দাও বাছা, ওরা বসুক। কুসুম ব্যস্ত হইয়া তাহার দাদার ঘরের মেঝেতে একটা কম্বল পাতিয়া দিয়া কলিকাটা হাতে লইয়া তামাক সাজিয়া আনিতে রান্নাঘরে চলিয়া গেল। বৃন্দাবন দেখিতে পাইয়া সহাস্যে কহিল, ও থাক, আমরা কেউ খাই না। কুসুম কলিকাটা ফেলিয়া দিয়া এইবার রান্নাঘরের একটা কুটি আশ্রয় করিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইল। তাহার কাণ্ডজ্ঞানহীন মূর্খ অজস্র অকস্মাৎ একই বিপদের মাঝখানে তাহাকে ফেলিয়া দিয়া সরিয়া দাঁড়াইল। ক্রোধে, অভিমানে, লজ্জায়, অবশ্যম্ভাবী অপমানের আশঙ্কায় তাহার 2 চোখ জলে ভরিয়া গেল। কাল হইতে তাহার ভারেরে সমস্ত জিনিস বাড়ন্ত হইয়া উঠিয়াছে। আজ সকালে স্নানে যাইবার পূর্বেও সে ভাবিয়া গিয়াছে ফিরিয়া আসিয়া দাদাকে হাটে পাঠাইয়া দিব, কিন্তু ফিরিয়া আসিয়া তার দাদার সন্ধান পায় নাই। দোষ অপরাধ করার পরে ছোট বোনকে কুঞ্জ যথার্থ এত ভয় করিত যে সচরাচর মানুষ দুষ্ট মনিরকে এত ভয় করে না। যে বড়লোকদের ঘরে শুধু খাইয়া আসিবার অপরাধে কুসুম এত রাগ করিয়াছিল, ঝোঁকের মাথায় সেই বড়লোকদিকে সদল বলে নিমন্তন্ন করিয়া ফেলার গুরুতর অপরাধ মুখ ফুটিয়া বলিবার দুঃসাহস কুঞ্জ কোনো মতেই নিজের মধ্যে সংগ্রহ করিয়া রাখিতে পারে নাই বলিয়াই সে সকালে উঠিয়া পলাইয়াছে, কিন্তু কিছুতেই সে রাত্রির পূর্বে ফিরিবে না, ইহা নিশ্চিত বুঝিয়া কুসুম আশঙ্কায় অস্থির হইয়া উঠিয়াছিল। আবার সবচেয়ে বিপদ হইয়াছিল, সে সিন্দুকটির ভেতরে তাহাদের সঞ্চিত গুটি কয়েক টাকা ছিল, তাহার চাবিটাও কাছে নাই, অথচ হাতেও একটা পয়সা নাই। এখন নিরুপায়ভাবে মিনিট 5 দাঁড়াইয়া থাকিয়া হঠাৎ তাহার সমস্ত রাগটা গিয়া পড়িল বৃন্দাবনের উপরে।
বাস্তবিক সমস্ত দোষ তো তাহারই, কেননা তাহার নির্বোধ নিরীহ ভাইটিকে পথ হইতে ধরিয়া লইয়া গেল। কেনই বা এসব পরিহাস করিল? উনি কে যে দাদা ওকে ঘরে ডাকিয়া আনিয়া খাওয়াইবে? এই 3 বৎসর কত ছলে কত উপলক্ষে বৃন্দাবন এদিকে যাতায়াত করিয়াছে, কত উপায় তাহার মন পাইবার চেষ্টা করিয়াছে, কতদিন সকাল সন্ধ্যায় বিনা প্রয়োজনে বাটির সম্মুখের পথ দিয়া হাঁটিয়া গিয়াছে। তাহাদের দুস্থ অবস্থার কথা সে সমস্ত জানে বলিয়া তাহাদিগকে অপদস্থ করিবার এই কৌশল সৃষ্টি করিয়াছে। সে বড় অভিমানী, এখন একা সে কি উপায়ে করিবে? বৃন্দাবনের মা ঘরের ভিতরে উঠিয়া গিয়া ছেলেদের সহিত কথাবার্তা বলিতেছিলেন, কিন্তু তার ছেলের চোখ ঘরের বাহিরে ঘুরিয়া বেড়াইতেছিল। হঠাৎ সে দৃষ্টি রান্নাঘরের ভেতরে কুসুমের ওপর পড়িল। চোকাচোকি হইল। মনে হইল সে সংকেতে তাহাকে যেন আহ্বান করিল। পলকের এক অংশের জন্য তাহার সমস্ত হৃৎপিণ্ড উন্মত্তের মতো লাফাইয়া উঠাইয়া স্থির হইল। সে বুঝিল ইহা চোখের ভুল, ইহা অসম্ভব। দৈবত কখনো দেখা যায় না। গেলে যে মানুষ মুখ ঢালিয়া দ্রুতপদে প্রস্থান করিয়াছে, যাহা নিদারুণ বিস্তার কথা সে অনেকবার কুঞ্জনাথের কাছে শুনিয়াছে। সে যাচিয়া তাকে আহ্বান করিবে এ হইতেই পারে না। বৃন্দাবন অন্যদিকে চোখ ফিরাইয়া লইল, কিন্তু থাকিতেও পারল না। যেখানে চোখাচোখি হইয়াছিল আবার সেখানেই চাহিল। ঠিক তাই কুসুম তাহারই দিকে চাইয়াছিল, হাত নাড়াইয়া ডাকিল। একটু ইতস্তত বোধে বৃন্দাবন উঠে আসিয়া রান্নাঘরের কপাটের কাছে দাঁড়াইয়া মৃদুস্বরে জিজ্ঞাসা করিল, ডাকছিলে আমাকে? কুসুম তেমনই মৃদুকণ্ঠে করিল, হুম। বৃন্দাবন আরও একটু সরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, কেন? কুসুম এক মুহূর্ত মৌন থাকিয়া ভারী চাপা গলায় বলিল, জিজ্ঞেস করছি তোমাকে। আমাদের মতো দিন দুঃখীকে জব্দ করে তোমার মতো বড়লোকের কি বাহাদুরি বাড়বে? হঠাৎ এই কি অভিযোগ? বৃন্দাবন চুপ করিয়া দাঁড়াইয়া রইল। কুসুম অধিকতর কঠোরভাবে বলিল, কেন তবে তুমি দাদাকে অমন তামাশা করতে গেলে? কেন এত লোক নিয়ে খেতে গেলে? বৃন্দাবন প্রথমে ভাবিয়া পাইল না এই নালিশের কি জবাব দেবে, কিন্তু স্বভাবত সে ধীরে প্রকৃতির লোক, কিছুতেই বেশি বিচলিত হয় না। খানিকক্ষণ চুপ করিয়া নিজেকে সামালাইয়া শেষে সহজ শান্তভাবে জিজ্ঞেস করিল, কুঞ্জদা কোথায়? কুসুম বলিল, জানিনে। আমাকে কোনো কথা না বলেই তিনি সকালে উঠিয়া চলিয়া গেছেন। বৃন্দাবন আর এক মুহূর্ত মৌন থাকিয়া বলিল, গেলেই বা? সে নেই, আমি আছি। ঘরে খেতে দেবার কিছু নেই নাকি? কিছু না, সব ফুরিয়াছে। আমার হাতে টাকাও নাই। বৃন্দাবন কহিল, এ গায়ে তোমাদের মতো আমাকেও সবাই জানে। আমি মুদির হাতে সকল কিনে পাঠিয়ে দিচ্ছি। আমাকে একটা গামছা দাও, আমি একেবারে স্নান করে ফিরে আসব। মা জিজ্ঞাসা করিল, বলো আমি নাইতে গেছি? দাঁড়িয়ে থেকো না, যাও। কুসুম ঘরে গিয়া তাহার গামছা আনিয়া দিলে। সেটা মাথায় জড়াইয়া লইয়া বৃন্দাবন হাসিয়া বলিল, কুঞ্জদার তুমি বোন হও, তাই সে পালাতে পেরেছে। আর কিছু হলে বোধ করি এমন করে ফেলে যেতে পারতো না। কুসুম চুপি চুপি জবাব দিল, সবাই পারে না বটে, কিন্তু কেউ কেউ তাও বেশ পারে। বলিয়াই সে বৃন্দাবনের মুখের প্রতি আর চোখে চাহিয়া দেখিল। কথাটা তাহাকে বাস্তবিক কিরূপ আঘাত করিল। বৃন্দাবন যাইবার জন্য পা বাড়াইয়াছিল, থামিয়া দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, তোমার এ ভুল হয়তো একদিন ভাঙতেও পারে। ছেলেবেলায় তোমার মায়ের অন্যায়ের জন্য যেমন তুমি দায়ী নও, আমার বাবার ভুলের জন্য তেমনি আমার দোষ নেই। যাই, এসব ঝগড়ার সময় নয়। যাও রাধবার জোগাড় করোগে। রাধবার কি জোগাড় করবো শুনি? আমার মাথাটা কেটে রেঁধে দিলে যদি তোমার পেট ভরে, না হয় বলো, তাই দিগে। বৃন্দাবন 2-1 পা গিয়াছিল, ফিরিয়া আসিয়া এ জবাব না দিয়া কণ্ঠস্বর আরও নত করিয়া ধীরে ধীরে বলিল, আমাকে যা ইচ্ছে তাই বলতে পারো, আমাকে তা সইতেই হবে, কিন্তু রাগের মাথায় তোমার শাশুড়ি ঠাকুরনকে যেন একটু কথা শুনিয়ে দিও না। তিনি অল্পেই বড় আঘাত পান। কুসুম রুদ্ধ চাপা গলায় ফিসফিস করিয়া বলিল, আমি জন্তু নই, আমার সে বুদ্ধি আছে। বৃন্দাবন কহিল, সেও জানি, আবার বুদ্ধির চেয়ে রাগ তোমার ঢের বেশি, তাও জানি। আর একটা কথা কুসুম, মা স্নান করেই চলে এসেছেন, এখনো পূজা আন্নি করেননি। তাকে জিজ্ঞাসা করে আগে সে যোগাড়টা করে দাও গে, আমি চললুম। যাও, কিন্তু কোথাও গল্প করতে বসে যেও না যেন। বৃন্দাবন একটুখানি হাসিয়া বলিল, না, কিন্তু দেরি করে বকুনি খাওয়ারও ভারী লোভ হচ্ছে। আর একদিনের আশা দাও তো, আজ না হয় শিগগিরই করে ফিরে আসি, সে তখন দেখা যাবে। বলিয়া কুসুম রান্নাঘরের ভেতরে যাইতেছিল। সহসা বৃন্দাবন একটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া অতি মৃদুস্বরে বলিল, আশ্চর্য, একবার মনে হলো না যে আজ তুমি এই প্রথম কথা কহিলে। যেন কত যুগ যুগান্তরে আমাকে তুমি এমনই শাসন করে এসেছ।
ভগবানের হাতে বাধা কি আশ্চর্য বাঁধন কুসুম? কুসুম দাঁড়াইয়া শুনিল, কিন্তু জবাব দিল না। বৃন্দাবন চলিয়া গেলে এই কথা স্মরণ করিয়া হঠাৎ তাহার সর্বশরীর শিহরিয়া উঠিল। সে রান্নাঘরের ভেতরে আসিয়া স্থির হইয়া বসিল। নিজের শিক্ষার অভিমানে তাহাকে সে এতদিন অশিক্ষিত চাষা মনে করিয়া গণনার মধ্যেই আনে নাই। আজকাল কথাবার্তা এবং এই ব্যবহারের পর তাহারই সম্বন্ধে এক নতুন আনন্দে, নতুন তৃষ্ণায় সে উৎসুক হইয়া উঠিল। এখানেই শেষ করছি আজকের দ্বিতীয় পরিচ্ছেদ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন।